হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে আসলাম ট্যাগ কোশ্চেনের জটিল, কঠিন, দাঁত ভাঙা কিছু সমস্যা নিয়ে। তো ফার্স্ট সমস্যাটা দেখো। ফার্স্ট সমস্যাটা আমি কয়েকটা সেন্টেন্স এখানে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম সমস্যাটা ডি নিয়ে। অ্যাপোস্ট্রফি ডি থাকে সাবজেক্টের পর, সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি ডি থাকে। এই ডিটাকে আমরা কি ধরে করব, কি বিভার্ব ধরবো এই ডিটাকে, এখানে আমরা কনফিউজড হয়ে যাই। দেখো এই দুই তিনটা সেন্টেন্স দেখলে তোমরা বুঝে ফেলবা, কোনো সমস্যা নাই। প্রথম সেন্টেন্স, হি অ্যাপোস্ট্রফি ডি, দেন লেখা আছে সিন মি। হি অ্যাপোস্ট্রফি ডি এর পর লেখা আছে সিন মি। এরপরে আবার আরেকটা সেন্টেন্স লেখা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেম সাবজেক্ট ইউজ করতেছি। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনে তো সেম সাবজেক্ট থাকবে না, অনেকগুলো সেন্টেন্স, তোমরা একটু বুঝে নিবা। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি অ্যাপোস্ট্রফি ডি দিয়ে আবার হেল্প মি। হি অ্যাপোস্ট্রফি ডি এর পর হেল্প মি। এই যে দুইটা সেন্টেন্স তোমরা পাইলা, এই দুইটা সেন্টেন্সকে কোন ডিটাকে কি বিভাগ ধরবা? নাম্বার ওয়ান, নোট করো, যদি ডি থাকে এরকম সাবজেক্টের পর অ্যাপোস্ট্রফি ডি থাকে, তাহলে তোমরা সেই ডি এর পরিবর্তে অলওয়েজ হ্যাড ধরবে অথবা উড ধরবে। হ্যাড অথবা উড, শুডও ধরতে পারো, তবে শুডটা বেশি পড়লে আসলে বেশি ক্যাচাল হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, অনেক সময় শুডটা হয় না, বাট উডটা অলওয়েজ কারেক্ট, এই জন্য আমি উডটাকে বেশি প্রেফার করি। তো তোমরা দুইটা বিভাগ ধরবে, হ্যাড অথবা উড। এখন কোশ্চেন হলো, দ্যাটস দ্য কোশ্চেন, এখন আমি যখন ডি পাবো সাবজেক্টের পর অ্যাপোস্ট্রফি ডি ট্যাগ কোশ্চেনের মধ্যে, তখন আমার মনে চাইলে কি হ্যাড ধরবো, মনে চাইলে কি উড ধরবো, যেটা হচ্ছে সেটাই কি লিখে ফেলতে পারবো? নো, সেই ফ্রিডম আমাকে দেওয়া হয়নি। যেহেতু সেই ফ্রিডম আমাকে দেওয়া হয় নাই, স্বাধীনতা আমাকে দেওয়া হয় নাই, সো অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, আমাকে এটা বুঝতে হবে আমি কোনটা দিব, এবং সেখানে কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাকে মেনটেন করতে হবে, ফলো করতে হবে। ওকে, তাহলে প্রথম ডি এর পর দেখো কি আছে। প্রথম ডি এর পর কি আছে? যদি আমি বললাম তোমাদেরকে ডি এর সমান দুইটা বিভাগ ধরতে, কি দুইটা বিভাগ? হ্যাড এবং উড। হ্যাড এবং উড। এখন প্রথম বিভার্বের পরে প্রথম যে ডিটা আছে, এই ডি এর পর যে ভার্বের সিচুয়েশনটা আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম হয়, যেমন গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান, সি, স, সিন। এই সিন, ডান, ইটেন, ড্রাইভেন, রিটেন, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে যদি ডি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে অবশ্যই তোমরা ওই ডিটাকে হ্যাড ধরে ট্যাগ কোশ্চেন করবে, মাস্ট বি। এটা মাইন্ড ইট, এটা নোট করে নাও স্ক্রিন থেকে। যদি এরকম অ্যাপোস্ট্রফি ডি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে তোমরা সেই ডিটাকে অলওয়েজ হ্যাড ধরে ট্যাগ কোশ্চেন করবা, বিকজ অলওয়েজ হ্যাডের পরই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কখনো উডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। তো আশা করি তোমরা অন্যটা পাশাপাশি সাথে সাথেই বুঝে ফেলেছো, যেহেতু আমি প্রথমেই তোমাদেরকে নোট দিয়েছিলাম যে সংক্ষিপ্ত এরকম ডি যদি থাকে দুইটা বিভাগ ধরবে, অলওয়েজ দুইটা বিভাগ ধরবা। যদি এরকম সংক্ষিপ্ত বিভাগ ডি থাকে, সেই দুইটা বিভাগের মধ্যে একটা হলো হ্যাড আর একটা হলো উড। তো যেহেতু আমি হ্যাডের নিয়মটা বলেই দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হ্যাড ধরবা, তাহলে উডটা কখন ধরবা বুঝতেই পেরেছো দ্বিতীয় এক্সাম্পলে, বিকজ এখানে ডি এর পর হেল্প আছে, হেল্প। এখন হেল্প হলো ভার্ব ওয়ান, তাই না? হেল্প হলো কি? ভার্ব ওয়ান। তার মানে আমরা আরেকটা নোটস নিতে পারি, যদি সংক্ষিপ্ত এরকম অ্যাপোস্ট্রফি ডি এর পর ভার্বের ওয়ান থাকে, আমরা অলওয়েজ ওই ডিটাকে উড ধরে ট্যাগ কোশ্চেন করবো, অলওয়েজ ওই ডিটাকে উড ধরে ট্যাগ কোশ্চেন করবো, বিকজ উড একটা মডেল, আর আমরা জানি মডেলের পর অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে, ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ান অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা বলি সমস্যা নাই। তো অলওয়েজ উডের পর যেহেতু ভার্ব ওয়ান বসে, সো এই ডিটাই আমার উড। কেন? এই ডি এর পর হেল্প লেখা আছে। আবার এই ডিটাও আমার হ্যাড হতে পারতো যদি এখানে হেল্পের পরিবর্তে হেল্পড, তার মানে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড লেখা থাকতো। আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ট্যাগ কোশ্চেনের যে সাবেক ক্লাসগুলো, গত ক্লাসগুলো যারা করেছো তারা খুব ভালোভাবেই জানো, ট্যাগ কোশ্চেনের নোটসগুলো কিন্তু আমি প্রত্যেকটা সূত্র হ্যান্ড নোট আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি। স্ক্রিন থেকে তোমরা আশা করি আমি সাবেক ক্লাসগুলো, বিগত ক্লাসগুলো করে করে সেগুলো নোট করে পড়েও ফেলেছো ইতিমধ্যে। হ্যাঁ, আমার ট্যাগ কোশ্চেনের প্লে লিস্টে, ট্যাগ কোশ্চেন যেই ফাইলটা আছে প্লে লিস্টের মধ্যে, এখানে কিন্তু বেশ কতগুলো ক্লাস আছে, 6-7টার মতো ক্লাস। এর মধ্যে আমি এটা জাস্ট রিভিশন ক্লাস নিচ্ছি, রিভাইজ ক্লাস। সবগুলো ট্যাগ কোশ্চেনের মধ্যে যে জটিল জটিল ট্যাগ কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে কথা বলছি। বাট এরপর আমি বলবো, আমি একটা পার্টি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম কতগুলো নেগেটিভ ওয়ার্ড, যেমন নো, নট, নান, ফিউ, লিটল, হার্ডলি, সেলডম, স্কার্সলি,
রেয়ারলি, হার্ডলি, এই টাইপের ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে পাও তোমরা অবশ্যই সেই ট্যাগ কোশ্চেনটাকে হ্যাবাচক করবে। তখন ট্যাগ কোশ্চেনে বিভার্বের সাথে নট দিবা না, নট ছাড়া ট্যাগ কোশ্চেন করবা, এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। বাট সামটাইমস কি হয়, সামটাইমস এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলেও আমাদের ট্যাগ কোশ্চেন নট হয়। সামটাইমস এই বিভার্বগুলো, এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকার পরও, যেমন মনে করো সেন্টেন্সের মধ্যে ফিউ আছে, সেন্টেন্সের মধ্যে কি আছে, ফিউ আছে, সেন্টেন্সের মধ্যে লিটল আছে, কিন্তু এরপরও ট্যাগ কোশ্চেনের মধ্যে নট হবে। এখন তোমরা বলতে পারো মাত্রই তো ভাইয়া বললেন আপনি, অথবা সূত্র তো আমরা বইয়ের মধ্যে এরকমই পড়ছি, সবগুলা যে কোনো গ্রামাটিক্যাল বই খুললে আমরা এই নিয়মগুলো পাই, যে লিটল, হার্ডলি, সেলডম, ফিউ, এই টাইপের শব্দগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে তখন ট্যাগ কোশ্চেন হ্যাবাচক করতে হয়, নট দেওয়া যায় না। বাট আমি বলছি সামটাইমস, সবসময় না, সামটাইমস ফিউ, লিটলের মতো যে শব্দগুলো আছে এগুলোর কারণে ট্যাগ কোশ্চেন নাবাচক করতেই হয়, নট দিতে হয় সাথে। কখন? ইয়েস, সেটা কখন, সেটা দেখো, এই সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ এ লিটল মানি, অথবা হি হ্যাড এ ফিউ টয়েস, হি হ্যাড এ ফিউ টয়েস। দেখো এখানে ফিউ, লিটল বলো আর ফিউ বলো, এই দুইটা শব্দের আগেই খেয়াল করে দেখো এ আছে, এ ফিউ, এ লিটল, কি আছে, এ ফিউ, এ লিটল। তো এইটা তোমরা নোট করে নাও, এরকম নেগেটিভ ওয়ার্ডগুলোর সামনে যদি আর্টিকেল থাকে, তার মানে এ থাকে, আর্টিকেল এ থাকে, এন থাকার প্রশ্নই আসে না, যেহেতু ভাওয়েল নাই। সো যেহেতু তোমরা একটু নোটটা লিখে নাও স্ক্রিন থেকে, যদি এরকম নেগেটিভ ওয়ার্ডের সামনে আর্টিকেল থাকে, তার মানে এ থাকে, তখন সেই নেগেটিভ ওয়ার্ডটা আর নেগেটিভ থাকে না, তখন সেই ওয়ার্ডটা পজিটিভ হয়ে যায়, তখন তোমার ট্যাগ কোশ্চেনটা নেগেটিভই হবে। বুঝতে পারলা? তাহলে এখানে এখন তোমাকে এই ট্যাগ কোশ্চেনগুলো কী করতে হবে, হ্যাজ নট, হ্যাড নট, বোঝা গেল কিনা, হ্যাজ নটই হবে, হ্যাড নটই হবে। তবে যদি ফিউর সামনে, লিটলের সামনে এ না থাকতো তাহলে অবশ্যই তুমি নট দিতা না, নট ছাড়া ট্যাগ কোশ্চেন করতা, এটা কিন্তু মনে রাখবা। তখন তুমি শুধু সাবজেক্ট ট্যাগ কোশ্চেন কী করতা, হ্যাজ হি। বাট এখন তোমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে হ্যাজন্ট হি, হ্যাড নট হি, হ্যাজন্ট হি, হ্যাড নট হি, বিকজ এই ওয়ার্ডের সামনে আর্টিকেল আছে। ওকে, এবার আসো নো। নো একটা শব্দ যেটা অলওয়েজ নেগেটিভ, আমরা জানি নো মানেই তো নাই। বাট আমি বলবো নো থাকলে সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন অবশ্যই হ্যাবাচক হয়, সেটা সত্য। বাট সামটাইমস, আবারও বলতেছি, সামটাইমস শব্দটা না একটু ভেজাল লাগানোর জন্য আসতেছে, একটু ভালো করে খেয়াল করো। সামটাইমস নো থাকার পরও ট্যাগ কোশ্চেন নাবাচকই হবে, ট্যাগ কোশ্চেনের অ্যান্সারে নেগেটিভ নট দিতে হবে। সেটা কখন, সেটা কখন, সেটা দেখো, সেটা হলো যদি বাক্যের শুরুতে নো থাকে, যদি বাক্যের শুরুতে নো থাকে, নো এর পর কমা আছে, নো, নো আই থিঙ্ক হি উইল কাম, নো, নো এর পর কমা, নো কমা আই থিঙ্ক হি উইল কাম। দেখো এখানে একটা বিষয় শিখে থেকে আরেকটা বিষয় চলে আসলো, আবার আই থিঙ্ক ধরে কিন্তু ট্যাগ কোশ্চেন করা যাবে না, কারণ ম্যাক্সিমাম সেন্টেন্সের সামনে না আমরা আই থিঙ্ক শব্দটা এমনিই বলতে পারি। আই থিঙ্ক এক্স্যাক্টলি কোনো সেন্টেন্সই না, কেন, যে কোনো সেন্টেন্স বলার আগে তো তুমি আই থিঙ্ক বলো, হ্যাঁ আমি যেটা বলতেছি সেটা তো চিন্তা করেই বলতেছি। আই থিঙ্ক আই ইট নাও, আমি মনে করতেছি আমি এখন খাবো, আই থিঙ্ক আই উইল গো নাও, আমি মনে করতেছি আমি এখন যাবো। তো সব বাক্যের সামনেই তো আই থিঙ্ক লাগাই দেওয়া যায়, ইউজ করা যায়। সো আই থিঙ্ক এই শব্দটা, এই সেন্টেন্সটা আসে তোমাকে ট্যাগ কোশ্চেনে হেজিটেশনে ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য। কখনো এই বিপদে পা দিবা না, হ্যাঁ। সো আই থিঙ্ক এটা বাদ, এটা স্কিপ করবা। আই থিঙ্কের পরে যে সেন্টেন্সটা লেখা আছে ওটা ধরে তুমি ট্যাগ কোশ্চেন করবা। এখন বাক্যের শুরুতে যে নো লেখা আছে, নো এর পর কমা, দেন লেখা আছে আই থিঙ্ক হি উইল কাম, না আমি মনে করতেছি সে আসবে। এখন এই ট্যাগ কোশ্চেনটা কি, উইল হি করবা, হি উইল কাম, উইল হি করবার কথা কিন্তু, বিকজ বাক্যের শুরুতে নো আছে, অনেকে এটা উইল হি করবে, বাট হবে না ভাইয়েরা, এটা ট্যাগ কোশ্চেন হবে ওন্ট হি। কি হবে, ওন্ট হি, নেগেটিভই হবে। বিকজ কেন নেগেটিভ হবে, কারণ এই যে নো বাক্যের শুরুতে আছে, যখন নো বাক্যের শুরুতে থাকে এবং নো এর পর কমা থাকে, তখন সেই নো ওই সেন্টেন্সের নো হিসেবে বিবেচিত হয় না, তখন ওই সেন্টেন্সটার ভিতরে অ্যাফার্মেটিভই থাকে। সো আশা করি এটা ভালো করে বুঝতে পারলা তোমরা। যেমন তুমি একটা সেন্টেন্স বলতে পারো এরকম, নো কমা নো আই হ্যাভ সিন হিম, না আমি তাকে দেখেছি। নো কমা কমা দিয়ে কি বললা, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি, হ্যাভ আই হবে না, হ্যাভ আই দিলে হবে না, কি হবে, হ্যাভেন্ট আই, হ্যাভ নট আই, হ্যাভেন্ট আই, হ্যাভ নট আই। এখানে নট দিতে হবে, বিকজ নো বাক্যের শুরুতে আছে এবং কমা দেওয়া আছে নো এর শুরুতে, যার ফলে নো তার পাওয়ার হারাই ফেলছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলা। একটা ট্যাগ কোশ্চেন চলে আসে অনেক সময় আল্লাহ দিয়ে, আল্লাহ ক্যান হেল্প আস অনলি, আল্লাহ ক্যান হেল্প আস অনলি,
ইয়েস এক্স্যাক্টলি, অফকোর্স রাইট। আল্লাহ ক্যান হেল্প আস অনলি, অথবা ক্রিয়েটর ক্যান হেল্প আস অনলি, গড ক্যান হেল্প আস অনলি, এই টাইপের সেন্টেন্স থাকতে পারে। তাহলে যদি এই টাইপের সেন্টেন্স থাকে, তুমি কি করবা? ক্যান্ট হি করবা। ট্যাগ কোয়েশ্চনটা খুবই সহজ, বাট এই সহজ ট্যাগ কোয়েশ্চনটা সবাই ভুল করে, বিকজ আল্লাহর পরিবর্তে যে তুমি হি লিখতেছো, ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট তোমাকে হি লিখতে হবে, দ্যাটস রুলস, এটাই নিয়ম। হি লিখতে গিয়ে যায় আমরা কি করি, হি এর এজটা স্মল লেটারে লিখে ফেলি, ছোটো হাতে লিখে ফেলি, বাট ভুলেও এটা হবে না, বিকজ এই হিটা কিন্তু কোনো নর্মাল পার্সনের হি না, এই হিটা হলো ক্রিয়েটর, সৃষ্টিকর্তার হি, ঠিক আছে? যার ফলে এই হিটা এই হি এর এজটা কী হবে, ক্যাপিটাল হবে অলওয়েজ। ক্যান নট হি বা ক্যান্ট হি, ঠিক আছে, ক্যান্ট হি লিখবা তুমি, বাট হি এর এজটা কী হবে, ক্যাপিটাল অলওয়েজ, এটা মনে রাখবা। হি এর পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, দেখো হি এর পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, উপরে একটা কমা, এটাকে ইংলিশে অ্যাপোস্ট্রফি বলে, রাইট? এরপরে লেখা আছে সিন দ্য বার্ড, সিন দ্য বার্ড। তাহলে এই যে হি এর পর অ্যাপোস্ট্রফি এস আছে, এই এস এর পর লেখা আছে সিন দ্য বার্ড। এখন কোশ্চেন হলো এই এসটাকে কি ধরে আমরা ট্যাগ কোশ্চেন করবো? দেন সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আবারও হি এর পর আবারও অ্যাপোস্ট্রফি এস, হি এর পর আবারও অ্যাপোস্ট্রফি এস আছে। এবার এই এস এর পর লেখা আছে কি, গোয়িং টু স্কুল। তাহলে এই এসটা কি, তোমার এই এসটা কি হয় একটু ভালো করে খেয়াল করো। এবার হি এর পর অ্যাপোস্ট্রফি এস এর পর গোয়িং টু স্কুল লেখা আছে, এইটাকে তুমি কি মনে করবা, কোন এসটাকে কি ধরবা? যদি সংক্ষিপ্ত এস থাকে তাহলে তুমি কি মনে করবা, এই সংক্ষিপ্ত এস এর পর ভার্বের সিচুয়েশনটা দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এস সমান সমান তিনটা ভার্ব হতে পারে, কটা বললাম, তিনটা ভার্ব এস সমান সমান হতে পারে। নাম্বার ওয়ান ইজ, দেন ওয়াজ, দেন হলো হ্যাজ। ইজ, ওয়াজ এবং হ্যাজ, এই তিনটা ভার্ব অবশ্যই কিসের পর হতে পারে, ইজের এসের পরিবর্তে হতে পারে। এখন কোন এসটা ইজ এবং কোন এসটা ওয়াজ এবং কোন এসটা আমাদেরকে হ্যাজ ধরতে হবে সেটা আমরা এখন বুঝি। যদি দেখি এসের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা আছে, যদি দেখি এসের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা আছে এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসের মতো, তাহলে অবশ্যই সেই এসটা হবে হ্যাজ, যেমন প্রথম সেন্টেন্সটা, তাই না? বিকজ প্রথম সেন্টেন্সের মধ্যে দেখো এসের অ্যাপোস্ট্রফি এসের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন লেখা আছে, যেহেতু সিন লেখা আছে তাহলে তোমার কি মনে করতে হবে, এটাকে হ্যাজ মনে করতে হবে। হি হ্যাজ সিন মি, তাই না? হি হ্যাজ সিন দ্য বার্ড, সে যেটাই দেখেছে, বাট হি হ্যাজ হবে, হি হ্যাজ সিন দ্য বার্ড। সো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে এসের পর যদি ভার্বের পিপি থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই এসটাকে কি মনে করবা, যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হ্যাজ মনে করবা। আর যদি এখন প্যাসিভ ভয়েস আছে তাহলে কিন্তু আর সেটা হ্যাজ হবে না, তখন কি হবে, ইজ অথবা ওয়াজ। আর যদি যেটা খুশি সেটা ধরতে পারো তখন। আর যদি অ্যাপোস্ট্রফি এসের পর ভার্বের সাথে আইএনজি থাকে, যেমন হি অ্যাপোস্ট্রফি এস গোয়িং টু স্কুল, এখন এই অ্যাপোস্ট্রফি এসটাকে নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। এই এসটাকে কেউ ওয়াজ ধরতে পারে, এই এসটাকে কেউ ইজ ধরতে পারে, বিকজ হি ইজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, দুইটা সেন্টেন্সই কারেক্ট, দুটো সেন্টেন্সই কি কারেক্ট, কোনো সমস্যা নেই। সো যখন এসের পর ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আমরা এসকে ওয়াজ বা ইজ যেটা ইচ্ছা সেটা ধরে নিব, নো প্রবলেম। আর যদি এসের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাই তখন অবশ্যই এটাকে হ্যাজ মনে করব। আর যদি এসের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং দেখি যে বাই যুক্ত একটা সেন্টেন্স আছে, বাক্যটা দেখতে প্যাসিভ ভয়েসের মতো, তখন আমরা কি করব, ইজ বা ওয়াজই ধরে করব।